ডাকসু নির্বাচন ২০২৫ ছাত্র রাজনীতির নতুন সমীকরণ। সদ্য সমাপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে এসেছে বড় চমক, যেখানে অতীতে জয়ের কাছাকাছি যাওয়া তো দূরের কথা, প্রতিদ্বন্দ্বিতায়ও আসতে পারেনি ইসলামী ছাত্র শিবির। কিন্তু এবারে সেই শিবিরই পেয়েছে ভূমিধস বিজয়। ভিপি পদসহ মোট ২৮টি আসনের মধ্যে ২৩টিতে জয় গেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ঝুলিতে। তবে শুধু চমক নয়, নির্বাচনকে ঘিরে ছিল নানা বিতর্ক। প্রায় সব পরাজিত পক্ষই অভিযোগ তুলেছে অনিয়মের। এমনকি নির্বাচন পর্যবেক্ষকরাও বলছেন পোলিং অফিসার নিয়োগ, এজেন্ট অনুমোদন, আচরণবিধি এসব জায়গায় প্রশাসনের স্বচ্ছতার অভাব ছিল। ফলাফল দেখাচ্ছে ডাকসুর রাজনীতিতে ছাত্রদল এবার প্রত্যাশিত লড়াই দিতে পারেনি। অন্যদিকে জুলাইয়ের গণ অভ্যুত্থান থেকে উঠে আসা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও ভরাডুবি হয়েছে। যারা একসময় ক্যাম্পাস রাজনীতির নতুন বিকল্প শক্তি হিসেবে আলোচনায় ছিলেন, তারাও এবার ব্যর্থ হয়েছেন। অন্তর্বর্তী সরকারের শাসনে জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে ডাকসুর এই ফলাফল এখন দেশের রাজনীতির আলোচনার কেন্দ্রে। কেউ একে ছাত্র রাজনীতির নতুন মোড় বলছেন, কেউ বা জাতীয় নির্বাচনের পূর্বাভাস। তবে একথা নিশ্চিত, ডাকসুর এই ভোট বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নয়া সমীকরণের ইঙ্গিত রেখে গেল। বিশ্লেষকদের মতে শিবিরের সাফল্যের পেছনে রয়েছে কয়েকটি কারণ। প্রথমত, ৫ আগস্টের পর ঢাবির হলগুলোতে তৈরি হওয়া শূন্যতা কাজে লাগায় ছাত্র শিবির। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের মাধ্যমে উপস্থিতি গড়ে তোলে। প্রতিটি হলে গ্রাউন্ড অ্যাসেসমেন্ট করে। যেখানে স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থী ছিল, সেখানে ভোট ভাগের কৌশল নেয়। যেখানে নিজেরা দুর্বল, সেখানে কৌশলগত সমর্থন দেয়। দ্বিতীয়ত, আগে শিবিরকে শুধু ধর্মভিত্তিক সংগঠন বলা হলেও এবার নারী, সংখ্যালঘু ও দৃষ্টি প্রতিবন্ধী প্রার্থী দিয়ে তারা অন্তর্ভুক্তিমূলক ও বহুমাত্রিক ইমেজ তুলে ধরেছে। তৃতীয়ত, প্রতিপক্ষের বিভক্তি তাদের জন্য বাড়তি সুবিধা তৈরি করেছে। চতুর্থত, প্রচারণা কৌশলে তারা ছিল তুলনামূলকভাবে সংগঠিত ও দৃশ্যমান। এছাড়াও বিশ্লেষণের আরও নানা দিক রয়েছে। এই আলোচনায় আমরা সেগুলো তুলে ধরব। এবার ভিপি পদে মোহাম্মদ আবু সাদিক, যিনি সাদিক কায়েম নামে পরিচিত, পেয়েছেন ১৪,০৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৭০৮ ভোট। আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের প্রার্থী আব্দুল কাদের পেয়েছেন ১,১০৩ ভোট। স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের প্রার্থী উমামা ফাতেমা পেয়েছেন ৩,৩৮৯ ভোট। তবে হলভিত্তিক ফলাফলে দেখা গেছে সাদিক কায়েমের ভোটের হার ছিল ভিন্ন ভিন্ন। সবচেয়ে বেশি ভোট পেয়েছেন রোকেয়া হলে। এখানে তিনি একাই পান ১,৪৭২ ভোট, যা এই হলে সর্বোচ্চ। একই হলে উমামা ফাতেমা পান ৬১৪, আবিদুল ইসলাম ৫৭৫ এবং শামীম হোসেন ৬৮৪ ভোট। অন্যদিকে সাদিক কায়েম সবচেয়ে কম ভোট পেয়েছেন জগন্নাথ হলে। এখানে তার প্রাপ্ত ভোট মাত্র ১০। এই হলে শীর্ষে ছিলেন ছাত্রদলের আবিদুল ইসলাম খান, তিনি পেয়েছেন ১২৭৬ ভোট। এই হলে বামপন্থী প্রার্থী মেঘমোল্লার বসু পেয়েছেন ১১৭০, আর ছাত্রদলের তানভীর বারী হামিম পেয়েছেন ২৪৯ ভোট। অতএব সামগ্রিকভাবে সাদিক কায়েম ভিপি পদে বিপুল ব্যবধানে জয়ী হলেও হলভিত্তিক ফলাফলে তার জনপ্রিয়তায় দেখা গেছে বৈচিত্র্য। এদিকে সাধারণ সম্পাদক জিএস পদে সর্বোচ্চ ১০,৭৯৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন এস.এম. ফরহাদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট এবং বামপন্থী প্রার্থী মেঘমোল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট। অপরদিকে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আবু বাকের মজুমদার পেয়েছেন মাত্র ২,১৩১ ভোট। সীমিত জনশক্তি ও অপ্রতুল অর্থনৈতিক কাঠামোর মাঝেও একদম অজনপ্রিয় লেফট অ্যাক্টিভিজম করে প্রায় ৫,০০০ ভোট পাওয়া সহজ বিষয় নয়। এই ফলাফলই প্রমাণ করে মেঘমোল্লার এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক পরিচিত মুখ। এজিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী মহিউদ্দিন খান পেয়েছেন ১১,৭৭২ ভোট। ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন ৫,০৬৪ ভোট। এই ভোট ব্যবধান আসলে শুধু সংখ্যা নয়, পেছনে আছে দীর্ঘদিনের কৌশলগত পার্থক্য। 111-এর থেকে শুরু করে গত ১৭ বছর দমন পীড়ন, গুম খুন আর গ্রেফতারের কারণে ছাত্রদল ক্যাম্পাস থেকে প্রায় উচ্ছেদ হয়।
এ সময়ে শিবির গোপন রাজনীতির পথ বেছে নেয়, কিন্তু ছাত্রদল আদর্শগত কারণে তা করেনি। কৌশলের এই পার্থক্য স্পষ্ট। শিবির হলে ও সাংস্কৃতিক সংগঠনের ভেতরে ঢুকে শক্ত ঘাঁটি তৈরি করেছে, আর ছাত্রদল প্রকাশ্যে রাজনীতি করতে চাইলেও সে পরিবেশ আর সুযোগ পায়নি। বর্তমান প্রজন্মের মূল মঞ্চ এখন সোশ্যাল মিডিয়া। শিবির সেখানে পুরো প্যানেলকে ব্র্যান্ড করেছে, প্রতিটি প্রার্থীর ব্যালট নাম্বার পর্যন্ত মুখে মুখে ছড়িয়ে দিয়েছে। অন্যদিকে প্রথম দিকে ছাত্রদলের ক্যাম্পেইন ছিল বেশ ইমপ্রেসিভ। নির্বাচনের মাত্র 20 দিন আগেও কেউ জানতো না তাদের প্যানেলে কারা আছে, কিন্তু এই অল্প সময়েই তারা প্যানেল দাঁড় করিয়ে ব্র্যান্ডিং করে প্রায় প্রতিটি পদে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। আবিদ হামিম আর মায়েদের মতো তরুণ প্রার্থীরা এখন পরিচিত নাম। তাদের ক্লিন ইমেজ শিক্ষার্থীদের মধ্যে আস্থা তৈরি করেছে। ছাত্রদল হেরেছে ঠিকই, কিন্তু এটিকে তাদের জন্য বলা যায় আগামী ডাকসুর জন্য একটি নতুন সূচনা। তবে ছাত্রদল অতীতের রাজনৈতিক অভিজ্ঞতার ওপর অতিরিক্ত নির্ভর করেছে। এর ফলে তাদের মধ্যে তৈরি হয়েছে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং ভুল অনুমান। যেমন তাদের ধারণা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো ইসলামপন্থী ছাত্র সংগঠনকে কখনোই ভোট দেবে না, তাই তারা এককভাবে প্যানেল গঠন করেছিল। অপরদিকে ছাত্র শিবিরের জয়ের পেছনে অন্যতম কারণ ছিল মাঠ পর্যায়ের অবস্থা বিশ্লেষণ করে প্রার্থী ঠিক করা। আগে থেকেই হলে উপস্থিতি থাকার কারণে তারা প্রতিপক্ষ প্রার্থীদের নিয়ে স্টাডি করেছে। কোনো হলে যদি কোনো স্বতন্ত্র জনপ্রিয় প্রার্থী থাকে, তবে শিবির সেখানে একই ডিপার্টমেন্টের ডামি প্রার্থী দাঁড় করিয়ে ভোট ভাগ করেছে। উদাহরণ হিসেবে বলা যায়, স্যার AF রহমান হলে জিএস পদে শিবির সমর্থিত মোহাম্মদ নজরুল মনোনয়ন তুললেও হলে শক্ত অবস্থান না থাকায় শিবির বাগছাসের হাবিবুল্লাহকে সমর্থন দেয়। সূর্য সেন হলেও বাগছাস থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হওয়া আজিজুল হককে সমর্থন করে। দুজনেই শেষ পর্যন্ত জয়ী হন। এছাড়া জনপ্রিয় মুখকে টেনে আনতেও তারা কৌশল নিয়েছে। নিজ সংগঠনের বাইরে থেকে প্রার্থী করেছে, যেমন ইনকিলাব মঞ্চের ফাতিমা তাসনিম জুমা, মুক্তিযুদ্ধ সম্পাদক, জুলাই আন্দোলনে চোখ হারানো খান জসিম, আন্তর্জাতিক সম্পাদক, দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলাম এবং পাহাড়ি জাতিগোষ্ঠীর সর্বমিত্র চাকমা। অপরদিকে শিবিরের আর্থিক ও লজিস্টিক সাপোর্টও অন্যান্য ছাত্র সংগঠনের তুলনায় ছিল অনেক বেশি। শিক্ষকদের সমর্থন কাজে লাগাতে ব্যর্থতা আর প্রশাসনিক পক্ষপাতের অভিযোগ সব মিলিয়ে ছাত্রদল ফলাফলে পিছিয়ে পড়েছে। ডাকসু নির্বাচনে বাগছাস ছিল সবচেয়ে বড় পরাজিত শক্তি। মূল কারণ বিভক্তি, বিদ্রোহী প্রার্থী আর সময়ের অভাব। জুলাই আন্দোলনের আবেগে সহজ জয় আশা করলেও বাস্তবে একটি পদেও জিততে পারেনি তারা। এর ফলে কাদের, বাকের বা আশরেফার মতো পরিচিত মুখও উল্লেখযোগ্য পরিমাণ ভোট অতিক্রম করতে ব্যর্থ হয়েছেন। এই ফল শুধু বাগছাস নয়, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকেও চাপে ফেলেছে। কারণ জাতীয় রাজনীতিতে নিজেদের শক্তি প্রমাণের সুযোগ এবার হাতছাড়া হলো তাদের। উমামা ফাতেমা ব্যক্তিগতভাবে জনপ্রিয়, প্রতীকী শক্তি বহন করলেও সংগঠিত কাঠামো ও ঐক্যের অভাবে ভালো ফল করতে পারেননি। শামীম হোসেনের পারফরমেন্স স্টাডি দেখায় জেনজি রাজনীতিতে ক্যারিশমা, স্মার্ট উপস্থাপন ও অনলাইন ব্র্যান্ডিং ভোট জেতার জন্য গুরুত্বপূর্ণ, তবে টেকসই সফলতার জন্য শক্তিশালী সংগঠনও সমান জরুরি। ডাকসু নির্বাচনে শিবিরের জয় এসেছে দীর্ঘ প্রস্তুতি, কৌশলী প্রচারণা, জনপ্রিয় প্রার্থী বাছাই ও হলে হলে শক্ত উপস্থিতির মাধ্যমে। আন্দোলনের ন্যারেটিভও তারা কাজে লাগিয়েছে দক্ষভাবে। তবে সবকিছুর ঊর্ধ্বে সবচেয়ে বড় অর্জন হলো দীর্ঘদিন পর ঢাবি পেল একটি অংশগ্রহণমূলক নির্বাচন। হলের ৭৮.33% ভোটারের উপস্থিতি ও অনাবাসিক শিক্ষার্থীদের অংশগ্রহণ প্রমাণ করে শিক্ষার্থীরা এখনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগ্রহী, যা ভবিষ্যতের রাজনীতির জন্য ইতিবাচক দৃষ্টান্ত।